আমি ২১ জুন ২০২৪-এ যখন কথা বলছি তার একদিন আগের খবরটি। এই খবরটি ছিল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছিলেন যে বিএনপি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ করতে চাচ্ছে। আমি একদিন পর এই বিষয়টি নিয়ে কেন কথা বলতে চাচ্ছি, কারণ বিষয়টির গভীরে গেলে অনেক কিছুর অনেক কিছু ভাবনার আছে এবং অনেক কিছু একটু তলানিতে অনেক কিছু দেখা যেতে পারে। আমি যদি একটু ২০০৮ থেকে আসি, ২০০৮ থেকে ২০১৪ সেই আওয়ামী লীগ সরকারের ২০০৮-এ ক্ষমতায় আসলো, ২০০৯-এ যাত্রা শুরু হলো। ২০১৩-র ইলেকশনে বিএনপির থেকে অভিযোগ করা হলো যে ভারতের তৎকালীন কংগ্রেস সরকার তারা সুস্পষ্টভাবে আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। আচ্ছা, তারপর বলা হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি নিজে এসে বাংলাদেশে ইলেকশন ইন্টারফেয়ার করেছেন। ২০১৮ ইলেকশনেও যখন বিজেপি সরকার ক্ষমতায়, তখনও বিএনপির দিক থেকে একই রকম অভিযোগ করা হলো। তবে ২০১৮-র পর বিএনপি একটু ইউটার্ন নিল। তাদের দীর্ঘ বছরের, ধরেন একেবারে বিএনপির জন্মের পর থেকে একটি ঠিক শব্দটা আধ্যাত্মিক বলবো না, একটি একটি ভেতরগত একটি যোগাযোগ পাকিস্তানের সঙ্গে যতটা ছিল ততটা ভারতের সঙ্গে ছিল না, এবং পাকিস্তানের সঙ্গে যতটা ঘনিষ্ঠতা ছিল ততটা ভারতের সঙ্গে ছিল না। এটা একেবারে প্রতিষ্ঠিত সত্য, প্রতিষ্ঠিত সত্য। কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা বাংলাদেশের উপর সাংঘাতিক রকম বর্বর আচরণ করেছেন তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছেন সেই বীর যোদ্ধাদের, ভারতীয় কমান্ডারদের মৃত্যু থেকে তিনি কখনো সমবেদনা বা শোক জানাননি। এসব নানান জায়গা থেকে, এবং পরবর্তীতে বিএনপি সবসময়ই, বিএনপি মহাসচিব, বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তারা সকলেই ভারত বিরোধী প্রচুর বক্তৃতা দিয়েছেন ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত। সেসব বক্তৃতার মধ্যে সবচেয়ে বেশি বলা হতো যে বাংলাদেশকে নিন্দুক দর্জির দেশ বানানো হচ্ছে, বাংলাদেশকে সেই সিকিম বানানো হচ্ছে, এবং ২০১৮ পর এসে এগুলো জাস্ট বন্ধ হলো। আবার এবারের নির্বাচনের পরে ২০২৪-এর ৭ জানুয়ারি নির্বাচনের পরে বিএনপি আবার ইউটার্ন করলো এবং তারা স্পষ্টত বলল যে ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরোধী অবস্থান নিয়েছে এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আসতে সহযোগিতা করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকও কিন্তু বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় ভারতের সহযোগিতা ছিল এবং ভারতের সহযোগিতা পাওয়া গেছে। এখন দুইটা দিক দেখবেন। একটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসলেন সে সময় নরেন্দ্র মোদীর সফর বিরোধী তীব্র একটা আন্দোলন তৈরির চেষ্টা করা হলো এবং সাংঘাতিক রকম বাংলাদেশে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করা হলো। সেই আনস্টেবল সিচুয়েশানে মূলত বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোকে সামনে রাখা হয়েছিল, এবং সেই দলগুলোর যেই হুলস্থুল পরিস্থিতি, সেই হুলস্থুল পরিস্থিতির মধ্যে দিয়ে এটুকুই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের একটা বড় অংশ ভারতের অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ক্যারি করে, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে রাজনৈতিক দলের মধ্যে বিএনপি তার কাছাকাছি রাখতে চায়, এটা তার পুরনো পলিসি। একই রকম, যদিও নরেন্দ্র মোদীর ওই সফরের পরে এই যারা নরেন্দ্র মোদীর সফর বিরোধী আন্দোলন করেছে তাদের অনেক নেতৃবৃন্দই ভারতে সফর করেছেন, ভারতের সরকারি সফরে গিয়েছে, ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে আনঅফিসিয়াল দেখা করেছেন, বা ভারতের বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন, ভারতের চিকিৎসা নিয়েছেন। এদিকটি যেরকম সত্য, তেমন আরেকটি সত্য আছে, সেটা হলো যে ভারত বিরোধিতা যারা করেন, বা এই যে সম্প্রতি গণ অধিকার পরিষদ মূলত এই স্লোগানটা সামনে আনে যে ভারতীয় পণ্য বর্জন। আমরা কোক বর্জনের ব্যাপারটা বলেছি যে কোক বর্জন আপনি করবেন, করতে পারেন, এবং কোক বর্জনে আমরা বিপক্ষে না। আর সেই ক্ষেত্রে আপনি কোক বর্জন করলে আপনি একসঙ্গে বলেন যে ইসরায়েলি সকল পণ্য বর্জন করা। শুধু কোকের কথা কেন বলবেন? কারণ এটার ভিতরে তো রাজনীতি আছে। একইভাবে আপনি যখন ভারতীয় পণ্য বর্জনের কথা বলবেন, তখন ভারতীয় পেঁয়াজ কি আপনার ঘরে কেনা হচ্ছে কিনা, ভারতীয় চিনি কি কেনা হচ্ছে কিনা, ভারতীয় চাদর বা ভারতীয় অন্যান্য জিনিস কেনা হচ্ছে না, আপনার চিকিৎসার জন্য আপনি ভারত যাচ্ছেন কিনা, আপনার আত্মীয় স্বজন যাচ্ছে কিনা, আপনি সেই ক্যাম্পিংটা আগে থেকে করেছেন কিনা,
সেই প্রশ্নগুলো উঠতেই পারে। এতগুলো কথা বলার কারণ হচ্ছে যে বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে বাংলাদেশের মানুষের করতে চাচ্ছে কিনা সেটা আমাদের গবেষণার বিষয়। এটা রাজনীতিবিদরা অনেক ভেতরে যাবেন, তারাই ভালো জানেন, এবং নিশ্চয়ই বিএনপি এই বিষয়টি তারা বলবে যে না, তারা এটি করেননি। কিন্তু ভারতের সাথে, প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক থাকা কখনোই খারাপ নয়। হ্যাঁ, আমি সবসময় বলি যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক থাকতে পারে, এবং গভীর বন্ধুত্বের সম্পর্ক থাকবে, কিন্তু আমরা ভারতের কাছে কখনো নতজানু হব না। যেমন আমরা সবসময় ফারাক্কার যে পানি বন্টন নিয়ে আমরা সবসময় বঞ্চিত হয়েছি, এখনও তিস্তার পানি বন্টন চুক্তি হচ্ছে না, সেই 2009 থেকে ঝুলে আছে। ভারতে এই সরকার যায় তো সেই সরকার আসে, তারপর আরও নানান বাণিজ্যিক বৈষম্য আছে, এসব বিষয় নিয়ে দুই বন্ধুর সম্পর্ক হয় না। কিন্তু বৈরিতা দিয়ে এই বন্ধুর সম্পর্ক কিন্তু আবার টিকিয়েও রাখা যায় না। বৈরিতা দিয়ে এই দাবিগুলো উদ্ধারও করা যায় না। উদ্ধার করতে গেলে আপনাকে আপোষেই যেতে হবে। মিয়ানমারের সঙ্গে আমরা যে পলিসিটা নিয়েছি যে আমরা সহনশীলতা ধরে রেখেছি, বাংলাদেশ যদি সহনশীলতা ধরে না রাখতো বাংলাদেশ, তাহলে এতদিনে কি পরিমাণ ক্ষয়ক্ষতির মুখে বাংলাদেশের পড়তে হতো। ভারতের ক্ষেত্রেও সেই জায়গা থেকেই ধৈর্যের সাথে এরকমই একটা জায়গায় যাওয়া উচিত। ওই স্লোগান যে ভারতের পণ্য বর্জন, এগুলো একেবারেই রাজনৈতিক মঞ্চের স্লোগান। যারা দেন তারা নিজেরাও জানেন এটা আসলে কখনো বাংলাদেশের সম্ভব না। কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত তো বাংলাদেশের 3 দিকে, বলতে গেলে 4 দিকেই। বে অফ বেঙ্গল পার হলেও তো ভারত মহাসাগর ভারতের নিয়ন্ত্রণেই। তারপর হচ্ছে আপনার আমাদের পাপ ফেললেই নানান প্রয়োজনে ভারতে আমাদের বাংলাদেশে প্রচুর মানুষের আত্মীয় স্বজন, সেখানে ভারতীয় মানুষের আত্মীয় স্বজন বাংলাদেশে, সেইখানে এসে ভারতের সাথে সম্পর্ক কেউ ছিন্ন করতে চান। আমি জানি না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু 1-2 লাইনেই কথাটা বলেছেন, এটা বিস্তর ব্যাখ্যা তিনি দেননি। যদি বিস্তর ব্যাখ্যা আমরা পাই তাহলে আমাদেরও চিন্তা করতে একটু সুবিধা হবে যে আসলে বাংলাদেশের রাজনীতি এই যে যেটা বলা হয় যে ভারত দ্বারা নিয়ন্ত্রিত, এবং আলটিমেটলি এই নিয়ন্ত্রণের জায়গা থেকে যদি তাই হয় তাহলে কিভাবে বাংলাদেশের মানুষের স্বতন্ত্রতা তৈরি হবে সেটা ভাবার আমাদেরও সুযোগ তৈরি হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।